তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 3 থেকে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া এই অংশের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেগুলোর মধ্যে ক্যাটায়ন, অ্যানায়ন এবং এই ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে কোনটা কত কত ইলেকট্রন ত্যাগ করে এবং কিভাবে সেটার উপর নির্ভর করে কিভাবে মানে পরমাণুগুলো একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, এই পর্বটা শুরু করার আগে বলে রাখি আমি কিন্তু শুরু করছি ক্যাটায়ন অ্যানায়ন থেকে। এর আগে পরমাণুর ভিতরে কোথায় কি থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কোনটার কত সংখ্যা হতে পারে, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যদি না দেখে থাকো প্লিজ গিয়ে এই ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট আছে সেখান থেকে দেখতে পারো বা আমায় কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এটার পার্ট 1 এবং পার্ট 2। আমি রিকোয়েস্ট করব পার্ট 1 পার্ট 2 দেখার পরই তবে পার্ট 3 দেখো, নয়তো কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই আসি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে। এতদিন আমরা কি জেনেছি, একটা মৌলের ভিতরে থাকে পরমাণু, সবচেয়ে ছোট অবস্থা হলো পরমাণু। পরমাণুর ভিতরে আমরা যখন দেখতে পাবো যে প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। প্রোটনের যে আধান বা চার্জ সেটা হলো ধনাত্মক, ইলেকট্রনের আধান বা চার্জ হলো ঋণাত্মক, নিউট্রনের কোনো রকম আধান নেই। আচ্ছা, পরমাণুর মধ্যেখানে সেন্টারে, এই যে ছবিটা এঁকেছি, সেন্টার বা নিউক্লিয়াসে কি কি থাকে, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকছে হলো প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, প্রোটনকে এই প্লাস সাইন দিয়ে বোঝানো হয়েছে আর নিউট্রনকে তোমাদের বইতে এইরকম সাইন দিয়ে বোঝানো হয়েছে। এইরকম মানে হলো এর ভিতরে প্লাসও নেই মাইনাসও নেই, তাহলে প্লাসটা হলো প্রোটন, এটা হলো নিউট্রন, আর এই জিনিসটা এটা হলো ইলেকট্রন। বুঝতে পারলাম? ঠিক আছে, আর তার মানে পরমাণুর ভিতরে এই যে অংশ একদম কেন্দ্রক সেটাকে বলে হলো নিউক্লিয়াস। তার ভিতরে কোনটা কোনটা থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেইখানে ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়ায়। এবার মৌলের পরমাণুর থেকে কখনো ইলেকট্রন বেরিয়ে যায়, কখনো ইলেকট্রন প্রবেশ করে। আচ্ছা, তোমরা বলতে পারো যে প্রোটন কেন বেরোচ্ছে না বা ঢুকছে না। প্রোটন এই যেহেতু পরমাণুর কেন্দ্রকে অবস্থিত এবং এই যে কেন্দ্রক এটা খুব সুস্থিত অবস্থায় থাকে, মানে খুব স্টেবল অবস্থায়, এর ভিতর থেকে প্রোটন বা নিউট্রনকে বের করা যায় না। তাহলে বের করা কোথা থেকে যায়, যে এই যে কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে বেড়ায় সেইগুলোকে এই পরমাণুর ভিতর থেকে বের করে নেওয়া যায় বা এর ভিতরে প্রবেশ করানো যায়। তাহলে একটা মৌলের পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায়, এটা ধরো একটা মৌলের কেন্দ্রক বা নিউক্লিয়াস, তার বাইরে এরকমভাবে যে কক্ষপথগুলো রয়েছে সেখানে ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ঘুরছে, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন ঘুরছে। এগুলো যে সবই ভিতরে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আর তারপর এখানে হলো একখানা ইলেকট্রন আছে। আচ্ছা, এখানে বলে রাখি তাহলে কক্ষপথ হলো 1 2 3। প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, আর তারপরের কক্ষপথে যতগুলো থাকবে সেই অনুযায়ী হবে। যেমন সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 11। পরমাণু ক্রমাঙ্ক এটাও আমি আগের পর্বে বলেছিলাম, পরমাণু ক্রমাঙ্ক এবং পারমাণবিক ভর সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হলো 11, ঠিক আছে। তাহলে এর প্রোটন সংখ্যা কত, 11। তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কত, 11। তার মানে 11টা ইলেকট্রনও আছে, 11টা প্রোটনও আছে। 11টা ইলেকট্রন কিভাবে থাকবে, প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকে না, তারপরের কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকে না। তাহলে 8 আর 2 10 হলো, পড়ে রইল কটা, একখানা ইলেকট্রন। তাহলে 2 8 1 এই হিসাবে থাকে। সেই জন্য দেখো ছবিতে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন এঁকেছি, তারপরের কক্ষপথে 8খানা ইলেকট্রন এঁকেছি, আর শেষের কক্ষপথে একখানা ইলেকট্রন এঁকেছি। এগুলো সব এই পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী হচ্ছে। এবার তোমরা বলবে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যে 11 সেটা জানলাম কি করে। এই জিনিসগুলো তোমাদের 1 থেকে 20 অবধি মুখস্থ করে রাখার চেষ্টা করবে। যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, এইভাবে 1 থেকে 20 অবধি লিস্ট আছে, সেটা মুখস্থ করে রাখার চেষ্টা করবে। আমিও এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে 1 থেকে 20 অবধি কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কী, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটা থেকে মানে এই যে সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন, এই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে সেইটা যদি বেরিয়ে যায় তখন সেইটা হয়ে যাবে Na+।
বোঝাতে পারলাম? ইলেকট্রন কোনো পরমাণু থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটা ক্যাটায়নে রূপান্তরিত হচ্ছে। তার মানে সোডিয়াম, শুধু সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ছিল 11, কিন্তু Na+ মানে কি, সে তার ভিতরে কি বেশি আছে আর কি কম আছে? Na+ মানে এর ভিতর থেকে একটা ইলেকট্রন বেড়ে গেছে। ইলেকট্রন যে বেড়ে গেছে তার মানে প্রোটন সংখ্যাটা কি হয়েছে? একই থাকছে। ধরো ইলেকট্রন এখানে রয়েছে কতগুলো? 11টা, এখান থেকে একটা কমে গেল, তার মানে ইলেকট্রন সংখ্যা কত হলো? 10, কিন্তু প্রোটন সংখ্যা কতগুলো আছে? 11ই আছে। তাহলে এই পরমাণুটা, এটাকে তখন আমরা ক্যাটায়ন বলবো, কারণ এর আধান প্রোটনের আধানটাই দেখায়, প্লাসটাই দেখাচ্ছে। ঠিক আছে? একইভাবে মৌলের পরমাণু থেকে যখন ইলেকট্রন বাইরে থেকে এসে প্রবেশ করছে তখন কি হচ্ছে? ধরো একটা পরমাণু রয়েছে, সেই পরমাণুটার ভিতরে, সেই পরমাণুটা ধরো ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তার মানে এর প্রোটন সংখ্যা কত? 17। তার মানে এর ইলেকট্রন সংখ্যা কত? 17। 17টা ইলেকট্রন মানে কীভাবে সজ্জিত থাকবে এটা জানতে হবে। প্রথম কক্ষপথে কতগুলো থাকে ইলেকট্রন? সর্বদাই 2টো। তারপরের কক্ষপথে সবচেয়ে বেশি কতগুলো থাকতে পারে? 8টা। তাহলে 2 আর 8 কত হলো মিলে? 10। তাহলে 17 থেকে 10 বাদ গেলে কতগুলো পড়ে রইল? 7। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে 7খানা ইলেকট্রন আছে। তা ধরো এই যে ছবিটা এঁকেছি, এইটা হলো নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে 2খানা ইলেকট্রন ঘুরছে, দ্বিতীয় কক্ষপথে 8খানা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। সব মাইনাস দিয়ে বোঝাবে, হ্যাঁ? লাস্ট কক্ষপথে কতগুলো আছে? 7খানা। 1 2 3 4 5 6 7, এগুলো সব মাইনাস। ঠিক আছে? এবার এটা তো ধরো পরমাণু অবস্থায়। এবার বাইরে থেকে ধরো একটা ইলেকট্রন প্রবেশ করছে, বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে, একটা ইলেকট্রন বাইরে থেকে এলো, তখন এর সংখ্যা কত হয়ে যাবে? তখন এর সংখ্যা হয়ে যাবে হলো 18। তাহলে লাস্ট কক্ষপথে এখানে আরও একটা ইলেকট্রন কি হলো? বেড়ে গেল। এক্ষেত্রে তাহলে দেখো ইলেকট্রন ছিল কতগুলো? 17। বাইরে থেকে এসে একটা যুক্ত হলো, মানে হয়ে গেল 18। তাহলে কার সংখ্যা বেশি, প্রোটন না ইলেকট্রন? ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। তার মানে এই যে পরমাণুটার আধান কি হয়ে গেল? এটা নেগেটিভ হয়ে গেল, মানে যেহেতু ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে এটাকে তখন বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন এইভাবে তৈরি হচ্ছে। দেখো তাহলে এখানে যে পরমাণুটার কথা বলেছিলাম সেটা ছিল সোডিয়াম, এখানে যেটা কথা বলেছিলাম সেটা হলো ক্লোরিন। দেখো সোডিয়াম কি করেছিল? একটা ইলেকট্রনকে ত্যাগ করেছিল বা বের করে দিয়েছিল, আর সেই ইলেকট্রনটাকে কে গ্রহণ করেছে? ক্লোরিন। যখন এই রকম হয় যে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে আর একটা পরমাণু সেই ইলেকট্রনটাকেই গ্রহণ করছে, তখন এই মৌল দুটো পাশাপাশি জুড়ে যায়, গিয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। এক্ষেত্রে যে যৌগটা তৈরি হয়েছে সেটা হলো NaCl। ঠিক আছে? এবার তোমরা বলবে NaCl কিভাবে হলো? এখানে ছিল Na+, এখানে ছিল Cl-, পজিটিভ আর নেগেটিভ অ্যাট্রাক্ট করলো, নিয়ে দুটো জুড়ে গেল, গিয়ে তৈরি করলো কি? যে NaCl একটা যৌগ। এটা কিন্তু আর মৌল নেই, এটা হয়ে গেছে যৌগ। বোঝাতে পারলাম? তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন সর্বদাই একটার সাথে একটা যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখায়। এবং পরমাণু থেকে কখন তাহলে ক্যাটায়ন হচ্ছে? যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর যখন কোনো পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করছে তখন সেটা অ্যানায়ন হয়ে যাচ্ছে। অ্যানায়ন মানে নেগেটিভ, ক্যাটায়ন মানে পজিটিভ। এবার আসি তোমাদের বইতে পেজ 88 একটা ছক আছে, যেটা থেকে কিন্তু ছকাকারে প্রশ্ন না এলেও এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান পূরণ ঠিক ভুল আসতে পারে, খুব ভালো করে দেখে নাও। কি বলেছে ছকটায়? বলেছে কোনো মৌলের পরমাণুর নামগুলো এখানে দিয়ে দিয়েছে, তার চিহ্ন কি হবে, কটা ইলেকট্রন ছেড়ে দেবে বা গ্রহণ করবে, তো তার ফলে কি ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হবে, সেই জিনিসটা বলেছে। চলো শুরু করা যাক। প্রথমটা হলো পটাশিয়াম। পটাশিয়ামের চিহ্ন কি? সেটা হলো K। পটাশিয়াম ইলেকট্রন কি করে? ত্যাগ করে না গ্রহণ করে? পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে। একটা ইলেকট্রন এরমভাবে লিখছি, একটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়। ঠিক আছে? ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানেই কি? মৌলটা কি হয়ে যাচ্ছে? ক্যাটায়ন হয়ে যাচ্ছে। তাহলে তখন এটার ক্যাটায়ন হয় এবং সেটা সংকেত হয়ে যায় K+,
এটা হলো ক্যাটায়ন, বুঝতেই পারছো পজিটিভ প্লাস চিহ্ন দেওয়া মানে ক্যাটায়ন, ঠিক আছে। তারপরটা হলো ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তাহলে এটার সংকেত হলো Mg। এটার কতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, এটা হলো দুটো ইলেকট্রন ত্যাগ করে। তার ফলে দুটো যেই ইলেকট্রন ত্যাগ করে তখনই এটা ক্যাটায়ন হয়, কিন্তু Mg2+ হয়ে যায়, এটাও কিন্তু ক্যাটায়ন, ঠিক আছে। তারপরেরটা হলো জিঙ্ক। জিঙ্কের যে সংকেত সেটা হলো Zn। এটাও কতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, এটা দুটো ইলেকট্রন ত্যাগ করে। তার ফলে যে ক্যাটায়ন তৈরি হয়, যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে তার ফলে ক্যাটায়ন তৈরি হচ্ছে, সেটা হলো Zn2+, সেটা হলো জিঙ্কের ক্যাটায়ন, ঠিক আছে। তারপর হলো লেড। লেডের সংকেত হলো Pb। এটা দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, তার ফলে Pb2+ তৈরি করছে। তারপর হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al। এটা কিন্তু 3খানা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তার মানে 3টে ইলেকট্রনকে ত্যাগ করে দিচ্ছে, ই ফর ইলেকট্রন, ঠিক আছে। আমি ছোট করে লিখেছি, তোমরা কিন্তু পুরো কথাই লিখবে। তার ফলে যেহেতু 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে কি বেশি হয়ে যাচ্ছে, 3টে প্রোটন বেশি হয়ে যাচ্ছে এর ভেতরে, তাহলে এখানে লিখব কি Al3+। যেহেতু 3টে প্রোটন ইলেকট্রন মানে বেরিয়ে গেছে, মানে প্রোটনটা যতগুলো ছিল ততগুলোই আছে, তার ফলে প্রোটনের আধানটাই দেখাচ্ছে, সেই জন্য এটা Al3+ হলো। তারপরে হলো ফ্লুওরিন, অক্সিজেন, সালফার, ব্রোমিন। খেয়াল করে দেখো এখান থেকে যতগুলো বললাম এগুলো সব ছিল ধাতু। এবার আসছি অধাতুতে। ফ্লুওরিনের সংকেত হলো F। এটা কি করে, এটা হলো ইলেকট্রনকে গ্রহণ করে, ঠিক আছে। গ্রহণ করে মানে এর নেগেটিভ হয়ে যায় বা অ্যানায়নে রূপান্তরিত হয়, তাহলে এ হলো একটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তার ফলে কি হয়ে যায়, F- হয়ে যায়। F- হলো একরকম অ্যানায়ন, যেটার নাম হলো ফ্লুওরাইড। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ফ্লুওরাইড, ঠিক আছে। তারপর হলো অক্সিজেন, সংকেত ছিল O। এটা কি করে, 2খানা ইলেকট্রনকে গ্রহণ করে, এগুলো ছিল সব ত্যাগ করে, এটা হলো গ্রহণ করে, ইলেকট্রনকে গ্রহণ করছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করে তাই O2-। এটা কি বলে, অক্সাইড, এটাও একরকম অ্যানায়ন। তারপর হলো সালফার, ঠিক আছে। সালফারের সংকেত হলো S। এটাও কি করে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করে, বাইরে থেকে নিয়ে নেয়, তাহলে দুটো ইলেকট্রনকে গ্রহণ করে, তার ফলে এর যে মানে সংকেত বা চিহ্ন সেটা হলো S2-। এটা হলো সালফাইড, এটার নাম হলো সালফাইড। আর লাস্ট হলো ব্রোমিন, ঠিক আছে। ব্রোমিনের সংকেত হলো Br। ব্রোমিনও একটা ইলেকট্রনকে গ্রহণ করে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি, Br-, তাহলে এটাকে বলে ব্রোমাইড, এটার নাম হলো ব্রোমাইড, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যেগুলো ছিল ধাতু, ধাতু সর্বদাই কি করছে, ইলেকট্রনকে ত্যাগ করছে, আর যেগুলো ছিল অধাতু, অধাতু সর্বদাই ইলেকট্রনকে গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে ধাতু এবং অধাতু এই জিনিসগুলোর ওপর নির্ভর করেও ক্যাটায়ন অ্যানায়ন করা হয়, বা উল্টোটাও, যেটা ইলেকট্রনকে গ্রহণ করছে সেটাকে সাধারণত অধাতুর মধ্যে ফেলা হচ্ছে, অধাতুর একটা বৈশিষ্ট্য হলো সেইটা, আর ধাতুর একটা বৈশিষ্ট্য হলো যেগুলো ইলেকট্রনকে ত্যাগ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছকটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসে যে ফ্লুওরিন যখন অ্যানায়নে রূপান্তরিত হয়ে যায় তখন সে কতগুলো ইলেকট্রনকে গ্রহণ করে, এইভাবে ছোট প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। অক্সিজেন, সালফার, ব্রোমিন বা ব্রোমাইডের সংকেত লেখো, এরকম আসতে পারে, তখন Br- নাকি 2-, এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি করে, সেই জন্য এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। কিছুটা মনে রাখার বিষয় আছে, এখানে সব জিনিসটা বোঝার নয় যে কোনটা কতগুলো ইলেকট্রনকে ত্যাগ করে দিচ্ছে, এই জিনিসগুলো এক্ষুনি তোমাদের পক্ষে সমস্তটা ক্যালকুলেট করা সম্ভব নয়, তার জন্য কিন্তু বেশ কিছুটা এখান থেকে মুখস্থ রাখতে হবে এই নাম্বারগুলো, তার ফলে সেটার উপর বেস করে উত্তর লিখতে হবে। কারণ এর পরবর্তীকালে তোমরা যখন পর্যায় সারণী পড়বে বা ধরো পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ভর, এই জিনিসগুলো পড়বে,
এইগুলোর ওপর বেস করে কিছুটা করে ছক মুখস্থ রাখতে হয়, তখন সেগুলোর ওপর নির্ভর করে এই ক্যালকুলেশনগুলো করা সম্ভব। কিন্তু যেহেতু এখন পর্যায় সারণী বা এই জিনিসগুলো তোমাদের নেই, যে কটা তোমাদের বইতে দিয়ে দিয়েছে সেই জিনিসগুলো কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে সেই জিনিসগুলো কিছুটা মনে রাখতেই হবে। মানে এই সংখ্যাগুলো, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে বা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে, এই জিনিসগুলো কিছুটা মনে রাখতেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে আমি যোজ্যতা এবং সংকেত কিভাবে লিখবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।